আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তৈরি করা ভিডিওটিতে দেখিয়েছিলাম কিভাবে নাসা নোয়া পৃথিবীর উষ্ণতা নিয়ে তথ্য পরিবর্তন করে ভুয়ো গ্লোবাল ওয়ার্মিংয়ের তত্ত্ব খাড়া করেছে। এই ভুয়ো তত্ত্বটি কেন তুলে ধরা হচ্ছে তার কারণ হিসেবে বলেছিলাম মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোর উপর, যেমন কলকারখানা, যানবাহন এবং আরও বিভিন্ন জিনিসের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়ে প্রচুর মুনাফা লুটে নেওয়া হচ্ছে। এছাড়া অন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যেটা সেনাটর জন কেরি তার রিও+20 মিটিংসে বক্তৃতাতে পরিষ্কার করে বলেন। তবে এই গ্লোবাল ওয়ার্মিং তত্ত্ব তুলে ধরার একটি বড় কারণ আছে, এটার পিছনে একটি বিরাট ষড়যন্ত্র আছে। সেই কারণটি এই ভিডিওটিতে বলবো, আর তার সাথে আরও কিছু ষড়যন্ত্র যেগুলো করা হচ্ছে সেগুলো নিয়েও বলবো। অ্যালবার্ট পাইকের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী নিয়ে যে ভিডিওটি করেছিলাম তাতে ভিডিওর শেষের দিকে বলেছিলাম কিভাবে 2030-এর মধ্যে পৃথিবীর জনসংখ্যার 95% কমিয়ে ফেলার প্ল্যান করা হচ্ছে। সেগুলো ইউনাইটেড নেশনের এজেন্ডা 21-এর মধ্যে পড়ে। যারা এজেন্ডা 21 কি সেটা জানেন না, এজেন্ডা 21 হলো 21 শতকের জন্য সারা পৃথিবীতে ইউএন-এর নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো। 1992 সালে এই এজেন্ডা গ্রহণ করা হয়েছিল। আপাত দৃষ্টিতে যে পদক্ষেপগুলোকে দেখে পজিটিভ মনে হতে পারে, বাট আসলে সেগুলো মানব সভ্যতা ধ্বংসের একটি ঘৃণ্যতম ষড়যন্ত্র। ইউএন লোকাল ইস্যুগুলোকে গ্লোবাল ইস্যু বানানোর চেষ্টা করছে এবং এইভাবে গ্লোবাল ইস্যু রূপ দিয়ে লোকাল ইস্যুগুলোতে নাক গলিয়েছে। এমনকি আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হয় এগুলো এজেন্ডা 21-এর রুলস ফলো করেই তৈরি করা হয়। তো এই সমস্ত লোকাল বিষয়গুলোতে নাক গলানোর একটাই কারণ হলো, তো এটার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে একটাই আইন প্রণয়ন করা যাবে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা যাবে, নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যেটা ইলুমিনাতিদের প্রধান এজেন্ডা। আর এই কারণেই সারা পৃথিবীতে ওয়ান ওয়ার্ল্ড কারেন্সি, ডিজিটাল কারেন্সি আনা হচ্ছে, আর তার সাথে আইন ব্যবস্থাও একটাই আনার চেষ্টা করা হচ্ছে। এই উদ্দেশ্যেই এজেন্ডা 21কে আনা হয়েছে। এই এজেন্ডা 21-এর মধ্যে প্রধান একটি এজেন্ডা হলো এনভায়রনমেন্ট, এবং এরা এই এনভায়রনমেন্টকেই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার পথকে প্রশস্ত করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে ইউজ করে। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তখনই প্রতিষ্ঠা করা সম্ভব হবে যখন লোকাল ইস্যুগুলোকে গ্লোবাল ইস্যু বলে তুলে ধরা সম্ভব হবে, আর বলা হবে এটার গ্লোবাল সলিউশন দরকার। এগুলোর জন্যে গ্লোবালি সারা পৃথিবীব্যাপী আইন আনার দরকার। তো এই কারণেই গ্লোবাল ওয়ার্মিং তত্ত্বের সৃষ্টি করা হয়েছে। এরপর একজনের সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। ইনি সাউথ অস্ট্রেলিয়ার আইন পরিষদের একজন সদস্যা, অনারেবল অ্যান ব্রেসিংটন। অ্যাডিলেডের কনভেনশন সেন্টারে ইনি যে বক্তব্যটি রাখেন সেটি আমার মনে হয় এইসব ইভিল অর্গানাইজেশনগুলোর যে ভয়ানক রূপ এবং তাদের যে ভয়ানক পরিকল্পনাগুলো তারা নিচ্ছে সেটি সম্পর্কে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় এক্সপোজ। কেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ভুয়ো তত্ত্বটি তোলা হচ্ছে সারা পৃথিবীতে, আর এটার সঙ্গে এজেন্ডা 21-এর কী সম্পর্ক, আসুন শুনি ইনি কি বলছেন। I first stumbled across Agenda 21 in about 2008, and quite frankly my first reaction was to dismiss what I was reading, because I didn't believe that any government in Australia would take us down this road. Then I began to see a legislative pattern emerging in Parliament which concerned me greatly, and I also started to see the tenor of legislation that we were passing. I did air those concerns in Parliament and it was dismissed and ignored. The words Agenda 21, ladies and gentlemen, were never meant to be spoken. And if they were, then of course it would be dismissed as a conspiracy theory. Because if people knew Agenda 21 and what it stood for, there's plenty of information out there where they could actually learn what the end game was, and governments didn't want that to be known. My dad always said to me that people only lie for two reasons. One reason is because you're ashamed of what you're doing, and the second reason is that you don't want people to be warned just before you screw them. And I honestly believe that these secrets have been, thank you, that these secrets have been kept for both of those reasons. Ladies and gentlemen, the origins of the environmental movement as we see it began back in 1968 when the Club of Rome was formed. The Club of Rome has been described as a crisis think tank which specialises in crisis creation. The main purpose of this think tank
was to formulate a crisis that would unite the world and condition us to the idea of global solutions to local problems. In a document called The First Global Revolution, authored by Alexander King and Bertrand Schneider, on pages 104 and 105, it stated, "In searching for a new enemy to unite us, we came up with the idea that pollution, the threat of global warming, water shortages, famine and the like would fit the bill. All these dangers, of course, will be caused by human intervention that will require a global response." That's the origin of global warming, ladies and gentlemen. As Agenda 21 became more and more apparent to me, I began using the line in Parliament that government was now declaring war on its own citizens. In 1972, the Club of Rome published the alarmist Limits to Growth document, warning of worldwide overpopulation, the need for sustainable development. This was the beginning of the slow process of social engineering and programming people to accept that the planet is struggling to sustain life. In 1987, Mikhail Gorbachev, also a member of Club of Rome, said, "We are moving toward a new world order, the world of communism, and we shall never turn off that road." He also quoted in 1996 Monetary and Economic Review on page 5, "The environmental crisis will be the international disaster that will unlock the new world order, one world government." Ted Turner, who was also a member of the Club of Rome, was quoted as saying in 1996, "The total population of 250 to 300 million people is ideal. That means a reduction of 95% from present levels would be even more ideal. Anyone who abhors the China one-child policy is simply a dum-dum." তো ইনি যেটা বললেন সেটাই আমি আরেকবার বলছি। তো এনার বক্তব্য অনুযায়ী ইনি অ্যাজেন্ডা 21 সম্পর্কে 2008-এ প্রথম জেনেছিলেন, কিন্তু তখন তিনি সেটাকে উড়িয়ে দেন, কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কখনো এইভাবে রাস্তায় নামতে পারে
প্রতিষ্ঠার অন্যতম চাবিকাঠি হলো এই সমস্ত এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, যেগুলো এরা তুলে ধরে সারা ওয়ার্ল্ডে এদের আইন কানুনগুলো প্রতিষ্ঠিত করতে চায়। এই অ্যান বেসিংটন আরও যেটা বললেন, লেখক আলেকজান্ডার কিং এবং বার্টন স্নাইডার তাদের বই দ্য ফার্স্ট গ্লোবাল রেভলিউশনে লিখেছেন যে কোন কোন ইস্যুগুলো এখন তোলা হচ্ছে সারা ওয়ার্ল্ডকে ইউনাইট করার জন্য এবং ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য। এনারা এই বইটির 104 এবং 105 নম্বর পাতায় উল্লেখ করেছেন যে আমরা একত্রিত হওয়ার লক্ষ্যে নতুন শত্রুর খোঁজে যেই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছি, যেমন পলিউশন বা দূষণ, থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের ভয়, ফ্যামিন দুর্ভিক্ষ, ওয়াটার শর্টেজেস জলের স্বল্পতা ইত্যাদি এইরকম ধরনের আরও কিছু ইস্যুগুলো দেখবেন প্রায় বলা হয় আন্ডারগ্রাউন্ড জলস্তর খুব দ্রুত হারে নিচে নেমে যাচ্ছে, আর সেই কারণে মানুষই দায়ী। কোকা কোলার মতো কোম্পানিগুলো বা কিনলি বিসলারির মতো এরকম হাজার হাজার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যারা বিলিয়ন বিলিয়ন গ্যালন ওয়াটার মাটি থেকে প্রতিদিন তুলে নিচ্ছে, তাদের কারণে জলস্তর হ্রাস পায় না, কিন্তু যখন কৃষক সেচের কাজে গ্রাউন্ড ওয়াটার তোলে তখন জলস্তর কমে যায়। এখানে বলে রাখি, এই জলস্তর নিচে নেমে যাওয়া এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের মতোই একটি ভুয়ো তত্ত্ব। জলস্তর কখনো নিচে নেমে যায় না, প্রকৃতিগত নিয়মেই এই জলস্তর কখনো কিছুটা উপরে ওঠে আবার কখনো কিছুটা নিচে নেমে যায়। যেমন বৃষ্টিপাত কম হলে জলস্তর নিচে নেমে যায়, আবার বৃষ্টিপাত হলে সেটা স্বাভাবিক দশায় ফিরে আসে। এই সমস্ত ইস্যুগুলোকেই গ্লোবাল ইস্যু রূপ দিয়েছে ক্রাইসিস মেকার, সমস্যার ফর্মুলা প্রস্তুতকারক ক্লাব অফ রোম, আর এই কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হয়েছে। আর